কি আপনারা ভাবছেন যে আমি সাউথ আফ্রিকার কোনো একটা জায়গায় আছি? না দর্শক, আমি আছি বাংলাদেশে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের একটি গবেষণা ফিল্ডে। আমার চারপাশে যত গ্ল্যাডিওলাস দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত যে এই রঙগুলো আপনারা এখনো বাজারে বা কোথাও দেখেননি। কারণ এই গবেষণার উদ্দেশ্যই হচ্ছে বাহারি রঙের গ্ল্যাডিওলাস ফুল উৎপাদন করা বা উদ্ভাবন করা। দর্শক, চারপাশে এই গ্ল্যাডিওলাসগুলো আসলে কেন এত জনপ্রিয় হয়ে উঠছে, এটার একটাই কারণ, সারা বছর গ্ল্যাডিওলাস চাষ করা যায় এবং কৃষক কিন্তু ভালো দাম পায়। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকে আমরা চলে এসেছি দীপ্ত কৃষি টিম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগে। আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ডক্টর ফারজানা নাসরিন খান। ওনাকে আপনারা অনেকেই চেনেন, কারণ এর আগেও দীপ্ত কৃষি কিন্তু বেশ কয়েকটা প্রতিবেদন তার নেতৃত্বে যে গবেষণাগুলো হয়েছে সেগুলো তুলে ধরেছিলাম। দর্শক, আজকেও আমরা তার কাছে এসেছি। তিনি কিন্তু অনেক বছর ধরে এই ফুল বিভাগের সাথে আছেন, তার নেতৃত্বে অনেক গবেষণা হয়েছে। তার গল্পটা যেমন শুনবো, তার কাছ থেকে নতুন নতুন গবেষণা সম্পর্কেও জানবো। আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনার জার্নি থেকে আমরা জানলাম যে আপনি একটা জব ছেড়ে আপনি ফুল বিভাগে এসেছেন। এর আগে আপনার বিসিএসও হয়েছে, সেখানেও না যেয়ে ফুল বিভাগেই আপনি থেকে গেছেন এবং আপনার নেতৃত্বে অনেক কাজ হচ্ছে এখন পর্যন্ত। ফুলের প্রতি এই ভালোবাসাটা কি ছোটবেলা থেকেই? জি, ছোটবেলা থেকে আসলে আমার মা ফুলকে অনেক ভালোবাসতেন এবং আমাদের বাসায় আমি দেখেছি যে এখন আমরা যে ফুলগুলো নিয়ে গবেষণা করছি তার অধিকাংশই কিন্তু আমার ছোটবেলায় আমাদের বাসায় এই করা হতো। তো সেই থেকে আমার আসলে ফুলের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। তারপর যেটা হয়েছে যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার যখন করি তখন আবার হর্টিকালচার, যেটাকে বাংলায় উদ্যানতত্ত্ব বলে, তো আসলে উদ্যানতত্ত্ব হয়েছে কি তিনটা মেইন বিভাগ নিয়ে কাজ করে, ফল, সবজি এবং ফুল। তো সেই উদ্যানতত্ত্বে আমি মাস্টার্স করেছি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে আমি গবেষণায় সম্পৃক্ত হয়েছি। আর যেটা বললেন আসলে পরবর্তীতে বিসিএসে যাই নাই, আসলে এটা সত্যি, কারণ আমি আসলে ফুলকে তখন গবেষণা শুরু করে দিয়েছি এবং আমার মনে হয়েছে যে এই সেক্টরটাতে আমি যদি গবেষণা করি তাহলে আমার অনেক বেশি আমি অবদান রাখতে পারবো এবং নিজেরও ভালো লাগা কাজ করেছে। যতটুকু শুনলাম আপনি খুব শীঘ্রই অবসরেও যাচ্ছেন। দীর্ঘ এই যাত্রাটা আপনার কেমন ছিল? আসলে এই ক্ষেত্রটা যেহেতু আমার ভালোবাসার জায়গা, আমার ভালো লাগার জায়গা, সেহেতু আমার এই জার্নিটা আমি বলবো খুব চমৎকার কেটেছে। আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে গবেষণা করতে পারা আমি মনে করি প্রতিটি বিজ্ঞানীর জন্য একটি আমি বলবো ব্লেসিং। আর সেই দিক থেকে আমি যখন সেই 1995 সালের 30শে জানুয়ারি এখানে যোগদান করি, তো আমি আমার এই ফুল সেক্টরে কিন্তু আমি আমার নিজেকে গবেষণাকে সম্পৃক্ত করেছি। তো প্রথম আমাদের যে গবেষণাটা ছিল, আমরা সিনিয়রদের সাথে কাজ করতাম, তারপর আস্তে আস্তে এই সেক্টরে আজকে এই গবেষণার হাল ধরেছি। তো এই দীর্ঘ যাত্রাপথে আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চতা দিতে, এবং আমি বিভিন্ন ফুলের অনেকগুলো প্রায় 15টা ফুলের প্রায় 26টি ভ্যারাইটি আমি জাত উদ্ভাবন করেছি। তো আমি বলবো যে এই যে বিভিন্ন সময়ে ফার্মারদের সাথে কাজ করতে পারাটা, আমার টেকনোলজিগুলো ফার্মাররা ব্যবহার করছে, এবং মাঝখানে কিন্তু আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তাকে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ কর্মসূচি তার কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমি জানি না আমি কতটুকু দিতে পেরেছি, তবে আমি মনে করি আমি সমৃদ্ধ হয়েছি অনেক বেশি। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে একটু বলতেন। আমি যতটুকু জানি যে আপনি দেশের বাইরেও অনেক ট্রেনিং করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, এবং দেশেও অনেক প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেনও। তো সেক্ষেত্রে ফুলের বহুমুখী ব্যবহারটা আসলে কি, শুধুমাত্র কি সৌন্দর্য? আসলে না, ফুল একটা বাণিজ্যিকভাবে ফুল চাষ করে কিন্তু আমাদের এই চাষিরা কিন্তু বেঁচে আছেন। এমন অনেক চাষি আছেন যারা কিন্তু আমরা অনেক সময় বলি যে আমাদের ধান চাষ করতে হবে, ফল করতে হবে, অনেক কিছু করতে হবে, এটা যেমন ঠিক, পাশাপাশি কিন্তু ফুল চাষও করতে হবে। আপনি দেখেন, আপনি যশোরে যদি যান, দেখেন এখানে অনেক চাষি আছে যারা কিন্তু এই ফুল চাষই করেই তাদের জীবিকা নির্বাহ করছেন, তাদের বাচ্চাদের পড়ালেখা করছেন। আমি পেশায় একজন কৃষক। আমি প্রথমে সবজি চাষ করতাম, তারপর থেকে আমি 2021 সাল থেকে আমি এই ফুলের সাথে জড়িত হই। আপা আমাদেরকে গ্র্যাডুলাক্সের কিছু ছোট বীজ দিছে, যেটা মার্বেলের মতো ছোট। এটা 2 বছর পালার পরে 3য় বছর বা 4র্থ বছরে আমরা পূর্ণাঙ্গ ফুল পাবো। এই ফুল চাষ থেকে আমার যে পয়সা আয় হয়, এই দিয়ে আমার সংসার স্বাচ্ছন্দ্যে চলে এবং আমার ছেলেমেয়েদের লেখাপড়াও পাশাপাশি চলে। অতএব আমি বলবো আমাদের বেকার যুবক ভাইদেরকে, তারা যেন এই ফুল চাষের দিকে আগ্রহী
বাড়ায়। আসলে এখানে হচ্ছে কি, ব্যবহারকারীরা ফুলকে সৌন্দর্যের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, আর যারা এটাকে বাণিজ্যিকভাবে নিয়েছেন তারা কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন, তাদের জীবন নির্বাহ করছেন। কাজেই এটাকে শুধু সৌন্দর্যের বলা আসলে ঠিক হবে না আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে। আমি এই কৃষি গবেষণা ম্যাডামের মাধ্যমে গ্র্যাডুয়ালেসের ওই বেবি বাল্ব পেয়েছি। বীজটাকে আমি বড় করার চেষ্টা করছি। বড় করার পরে আমি এটা থেকে ফুল আসবে, এবং ফুল বর্তমানে বিক্রি চলতেছে। আমার দিবস আছে, ওই দিবসগুলানে আমরা ভালো রেট পাই, আর দিবস ছাড়া একটু কম আসে। তা এটা সারা বছর চাষ করা যায়, এটা লাভবান। আর কি কি আছে ফুলের ব্যবহার? আসলে ফ্রেশ ফুল ছাড়া, তাজা ফুল যে আমরা ব্যবহার করি, তাছাড়াও কিন্তু ফুলের অনেক ব্যবহার রয়েছে। যেমন আমরা যদি ফুলটাকে ড্রাই করি, মানে ড্রাই ফ্লাওয়ার টেকনোলজি, এখান থেকে ফুলটাকে ড্রাই করে বিভিন্ন ধরনের ওয়ালমেট বানানো যায়, তারপরে কি রিং, অর্নামেন্টস। আসলে ফুলের ড্রাই ফ্লাওয়ারের একটা বিশাল ব্যবহার রয়েছে উন্নত বিশ্বে। আর সবচেয়ে মজার যে বিষয়টা, ফ্রেশ ফ্লাওয়ার ড্রাই করে এগুলো থেকে চা, তারপর জুস, তারপর ফুলের এই গোলাপ ফুলের কেক, অনেক কিছু, জ্যাম, জেলি, এখন উন্নত বিশ্বে অনেক কিছু হচ্ছে যা আমরা এখনও কিন্তু সেইভাবে আমাদের দেশে করতে পারছি না। আমরা পেছনে দেখতে পাচ্ছি গ্ল্যাডিওলাসের বাহারি রং। তো গ্ল্যাডিওলাসের এই রংটা উদ্ভাবন করার পেছনেও কি কোনো গবেষণা আছে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা জানি বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকে গ্ল্যাডিওলাস চাষ হচ্ছে, এবং গ্ল্যাডিওলাস কিন্তু অনেক জনপ্রিয় একটি ফুল, এবং এই ফুলটি খুব সহজে চাষ করা যায় এবং সারা বছর চাষ করা যায়। তো যেহেতু এই ফুলটির চাহিদা বেশি এবং খুব সহজে চাষ করা যায়, তো আমরা চিন্তা করলাম যে এই ফুলের যে জাতগুলো বাংলাদেশে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দেশে ইন্ট্রোডিউস হওয়া, মানে বিদেশ থেকে এনে আমাদের দেশে চাষ হচ্ছে। এর যে প্রপাগেটিং ম্যাটেরিয়াল, সেগুলি এনে আমাদের দেশে চাষ হচ্ছে। তো আমাদের মনে হয়েছে যেহেতু আমাদের ভেরিয়েশন ক্রিয়েট করা প্রয়োজন, কারণ মানুষ কিন্তু জন্মগতভাবেই আমরা ভেরিয়েবিলিটি পছন্দ করি। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা চিন্তা করলাম যে আমরা যদি ক্রসিং করে, যেটাকে আমরা হাইব্রিডাইজেশন মেথড বলি, এই সম্পর্কে বিস্তারিত জানবো, এই গবেষণা সম্পর্কে পুরো বিস্তারিত শুনতে চাই, কিন্তু এই ফুলের রাজ্যে ঘুরে ঘুরে। চলুন। এ তো দেখতে পাচ্ছি গ্ল্যাডিওলাস ফুলের অন্যরকম একটা রাজ্য। সচরাচর আমরা যেগুলো বাজারে দেখি এই রকম কিন্তু রং দেখি না। আপা, এই ভ্যারাইটিগুলো আসলে কিভাবে আপনারা তৈরি করলেন? এই গবেষণাটার আসলে মূল কাজটা কি? আসলে এখানে যে ভ্যারাইটিগুলো আছে, যা মানে আমাদের গ্ল্যাডিওলাসের, সেগুলো আছে কিন্তু ক্রসিং থেকে তৈরি করা। তার মানে কি, আমাদের বাংলাদেশে যে এখন পর্যন্ত যে গ্ল্যাডিওলাসের ফুলগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু বিদেশ থেকে জাতগুলো আমাদের দেশে এসেছে, এবং আমাদের দেশের চাষিরা এগুলো চাষ করছে। তো আমরা যেহেতু গবেষক, আমরা ভাবলাম যে আমরা যদি কিছু নতুন জাত তৈরি করতে পারি, সেই দিক থেকে কিন্তু প্রায় 12 থেকে 13 বছর আগে আমরা এই ক্রসিং প্রোগ্রামটা শুরু করি। এটার মেইন বিষয় হচ্ছে কি, যে এখানে দুটি প্যারেন্ট থাকবে, দুটি প্যারেন্টের মধ্যে আমরা ক্রস করে একটা নতুন জাত উদ্ভাবন করব, তার মানে নতুন কালার ডেভেলপ করা। তো এই ফুলেরটা যদি আমি মনে করি যে এই যে একটা কালার ডেভেলপ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, এবং এটা কিন্তু আমরা দুটো প্যারেন্টের মধ্যে ক্রস করে তারপরে সেখান থেকে কিন্তু আমরা এটা ডেভেলপ করেছি, এবং এটা বাংলাদেশে কিন্তু প্রথম আমরাই এই গ্ল্যাডিওলাস ফুলের হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করেছি। এই যে গ্ল্যাডিওলাস, এটার বাজারটা যদি একটু জানতে চাই, যে কেমন আসলে এই গ্ল্যাডিওলাসের বাজার? আসলে যেহেতু এটা সারা বছর চাষ করা যায়, সারা বছর এই ফুলটি বাজারে পাওয়া যায়, এর দামটা কিন্তু ভ্যারি করে। কারণ দেখা গেছে আমাদের সামারে যখন বৃষ্টি পড়ে, এই ফুলটা কিন্তু অনেকেই চাষ করতে পারে না, আবার অনেকেই করে, তো তখন কিন্তু দামটা বেড়ে যায়। আবার শীতের সময় কিন্তু এটা সহজে চাষ করা যায়, তখন দামটা একটু কমে যায়। বিশেষ করে বেশি প্রোগ্রাম, যেমন আমরা জানি ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারি, তারপরে আবার বিয়ের প্রোগ্রাম ডিসেম্বর জানুয়ারি মাসে দামটা অনেক বেড়ে যায়। তো আমি যদি অ্যাভারেজে বলি, তো অ্যাভারেজে কিন্তু 12 থেকে 15 টাকা, কখনো এটা 8 টাকায় চলে যায়, কখনো আবার 40 টাকা হয়ে যায়। কাজে এই ফুলটা আসলে টোটালি দাম বলাটা একটু ডিফিকাল্ট। পাইকারি দাম বললেন মনে হয়? আমি এটা পাইকারি দাম বললাম। হ্যাঁ, খুচরা তো আরো বেশি। খুচরা আরো বেশি, তবে 8 টাকা আমি পাইকারিটা বললাম। আর কখনো কখনো দেখা যায় পাইকারি তো কিন্তু 25-30 টাকা 35 টাকা ওরা বিক্রি করতে পারে। আপু, এক একটা থেকে এক একটা সুন্দর কালার, এবং প্রত্যেকটা এই ফুলটাই যদি আমি দেখি, ভেতরে দেখতে পাচ্ছি এক রং এবং উপর দিয়ে দেখতে পাচ্ছি আরেক রং, মানে কি অসাধারণ! এর কটা কালার আছে? আচ্ছা, আমরা এখন পর্যন্ত প্রায় 35টির মতো কালার ডেভেলপ করেছি। এই কোনটা? হ্যাঁ, সবচেয়ে ভালো আসলে আমরা এখন যেটা আমরা দেখবো, এটাও আমরা এবার রিলিজ করব। এই ফুলটাও খুব সুন্দর।
তো আসলে হয়েছে কি যে এই ফুলের ক্রসিং যদি আমরা করতে যাই, তো প্রথম আমাদের চিন্তা করতে হবে যে আমি আসলে কি ধরনের ফুলটা কালারটা আনতে চাই। হ্যাঁ, ফ্লোরেট নাম্বার একটা বিষয় আছে। আমি যদি মনে করি যে একটা ফুলের যে দুইটা প্যারেন্ট নেব, আমি এখানে যদি ফিমেল এবং মেল ধরি দুইটা প্যারেন্ট, তো ওই দুইটা প্যারেন্টের কিন্তু আমার কালারটা চিন্তা করতে হবে, দেন আমার নাম্বার অফ ফ্লোরেট। আপনি দেখেন এখানে প্রায় 12-13টা ফ্লোরেট আছে। আমি ফ্লোরেট কি? এই যে এই এক একটাকে ফ্লোরেট এই বলছি। যে 1 2 হ্যাঁ, 3 হ্যাঁ, 4 এরকম। 5 এই ফ্লোরেট হচ্ছে কি প্রায় আমার এটা কিন্তু কনসিডারেশন আনতে হবে যে আমি যে ক্রসিং করব, তো আমার মেল প্যারেন্ট এবং ফিমেল প্যারেন্টের যেখানে বেশি ফ্লোরেট আছে সেগুলোকে আমাকে নির্বাচন বাছাই করতে করতে হবে। হ্যাঁ, হবে। বাছাই করতে হবে। আরেকটা হচ্ছে কালার। আমরা ফুলের ক্ষেত্রে আমরা সবসময় কালারটাকে খুব বেশি আমরা গুরুত্ব দিই। আর আরও কিছু আছে যেমন আর্লিনেস। আমি যদি একটু আর্লিনেসের সাথে লেটের ক্রসিং করতে পারি, সেখানে মিড একটা হবে। তো অনেকগুলো বিষয় আমরা কনসিডারেশন আনতে পারি। তো ফার্স্ট যে জিনিস হচ্ছে যে আমরা কালারটা দেখব। তো কালার যখন আমরা ক্রসিং করব, তো ক্রসিং করার পরে আমরা কিন্তু এই ওপেনের মধ্যে ক্রসিং করলে হবে না। আমাদের সবসময় ক্রসিং করতে হবে, যেমন এখানে যদি আমরা দেখি আমরা এটাকে নির্বাচন করতে পারবো। আচ্ছা। দ্যাট মিনস কি এটা কিন্তু এখনো ওপেন হয় নাই। দ্যাট মিনস এখানে কোনো মৌমাছি আসতে পারে নাই এটা। আর আপনি আরেকটা বিষয় দেখেন, আমি যদি গ্ল্যাডিওলাসের আর্কিটেকচার, ফ্লাওয়ার আর্কিটেকচার বলি, এখানে বিষয় দেখেন আপনারা, আমাদের কিন্তু নিচে আছে 3টা পুংকেশর মেল পার্ট, আর উপরে আছে আমাদের ফিমেল পার্ট, আমরা যেটাকে গর্ভাশয় বলতে পারি। হ্যাঁ, তো এইখানে নর্মালি কিন্তু সেলফ পলিনেশন হবে না। এটাকে আমরা আমাদের টেকনিক্যালি আমরা হেটারোস্টাইলি বলি। দ্যাট মিনস কি এখানে যেহেতু ফিমেল পার্ট উপরে, আমাদের এখানে নর্মালি সেলফ পলিনেশন হবে না। দ্যাট মিনস কি এটা কিন্তু ক্রস পলিনেটেড ক্রপ। তো ক্রস পলিনেশন কীভাবে হবে? বিভিন্নভাবে হতে পারে। তো মৌমাছি একটা মাধ্যম। মৌমাছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর মৌমাছি ঘুরছে, সে কিন্তু বিভিন্ন ফুলের সাথে পরাগরেণু এক্সচেঞ্জ করে সে ক্রসিং করে যাচ্ছে। আরেকটা হতে পারে আমরা ম্যানুয়ালি যদি করে দেই। আমরা প্রথম কিন্তু এমন একটি ফ্লোরেট নির্বাচন করব যে ফ্লোরেটটা ওপেন হয় নাই। তো আমরা যদি দেখি যে এই ফ্লোরেটটা আমরা আস্তে আস্তে যদি ওপেন করতে চাই, তাহলে দেখবেন ভিতরে কিন্তু আমার 2টা পার্টি আছে। হ্যাঁ, এই মেল পার্টগুলোকে আমি ফেলে দেব। আচ্ছা, এই যে ফেলে দিচ্ছি আমি ফরসেপ দিয়ে করে, আমি এটা কিন্তু ব্যাগিং করে দিব আগের দিন বিকেলবেলা, যাতে আর কোনো পলিনেশন না হয়। পলিনেশন হলে তো আমি কাঙ্ক্ষিতটা পাবো না। দেন পরদিন এসে ওই ব্যাগিংটা খুলে আমি আমার যে কাঙ্ক্ষিত, আমি যদি মনে করি এটার সাথে আমি ডিপ ভায়োলেট একটা আচ্ছা। ক্রসিং করব, এবং মাঝে মাঝে হয় কি যে মাঝামাঝি রং আসে, আর মাঝে মাঝে হয় কি ওই যে আপনি বাই কালার দেখছেন না, ওই ডিপ ভায়োলেটের যে প্রমিনেন্ট অংশটুকু এখানে এসে লেগে যায়। এটা একটা মানে এটা আসলে আগে থেকে অনেক কিছু আমি বলতে পারবো না যে ঠিক এরকমই হবে, তবে ধারণা করা যায়। সৃষ্টিকর্তার এটা ইচ্ছা যে কোন তারপরে ওখান থেকে পরাগটা নিয়ে আমি পলিনেশন করে আবার কিন্তু আমি ব্যাগিং করে রেখে দেবো। এইভাবে প্রায় আপনি 15-20 দিন পর আমি এটা সরিয়ে ফেলবো। সরিয়ে পরে ওখান থেকে কিন্তু একটা পট ডেভেলপ হবে। আচ্ছা, ওই পটটা কিন্তু আমার আসলে সিড থাকবে পটগুলা। তো এইখানে করে আমরা এইগুলো কেটে দেবো। এই দুইটাকে আমি খুব সাবধানে রাখবো, কারণ যেহেতু এখান থেকে পড আমি নিব। তারপর যখন সেখানে একটা পড হবে, এটাকে আমরা ক্যাপসুল বলি, ওখান থেকে সিডটা প্রায় 30 থেকে 40 দিন পর আমরা ওই পটটা কালেক্ট করব। এই পটটা কালেক্ট করে আমরা করি কি নর্মাল ফ্রিজে আমাদের রেখে দিই। রেখে দেওয়ার পরে আবার যখন উইন্টার আসবে, উইন্টার এসে ওইগুলো খুব টিনি সিড, খুবই টিনি সিড, এত ছোট ছোট সিড, এইগুলো আমরা একটা আমাদের টেকনোলজি আছে, আমাদের মিডিয়াতে আমরা দিই। ওখান থেকে আস্তে 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 করতে 6 থেকে 7 বছর পর কিন্তু আমি দেখতে পারবো। প্রথম যদি আমি ভাবি যে এই যে টিনি সিড থেকে কি হবে, আসলে কি হবে? টিনি সিড থেকে আমরা কিভাবে বলতে পারি, আমরা যদি গোলমরিচের সাথে তুলনা করি, যে গোলমরিচ যেরকম ছোট সেরকম একটা ম্যাটেরিয়াল হবে। এটাকে আমরা আসলে ছোট কর্মেল বলতে পারি। এই যে টিনি কর্মেল, এই কর্মেলটাকে আমরা আবার রেখে দিই। এই যে বীজ থেকে কর্মেল হলো, পরের বছর এটাকে আবার করে বড়ইয়ের বিচি বলতে পারি। আচ্ছা, বড়ইয়ের বিচিটাকে আবার পরের বছর করে আমরা এটাকে আপনার মার্বেল সাইজ বলতে পারি। আমরা ছোট ছোট প্রথম আমরা ট্রেতে করি, তারপর আস্তে আস্তে আমরা টবে নেই, আচ্ছা। পরে মাঠে নিয়ে আসি যখন বড় হয়। সর্বশেষ 4 বছর পরে কি পাচ্ছেন? হ্যাঁ, 4 বছর পরে আমি 6 বছর 6 বছর পরে আমি ফ্লাওয়ার দেখতে পারবো। এই যে প্রক্রিয়াটা শুনলেন, এটা শুধু সায়েন্টিস্টরাই করে, এবং এই সায়েন্টিস্টরা কেন করেছেন? কারণ এই যে বিভিন্ন ধরনের বিচিত্র ধরনের রং আনার জন্য। তো যারা ফার্মার তারা আসলে কিভাবে করে, বা কিভাবে আসলে ভালো মানের কর্ম উৎপাদন করতে পারে, বা কর্মগুলো কোথা থেকে কালেকশন করতে পারে, সেই বিষয়টা জানবো আপার কাছ থেকে, যেহেতু উনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, ওনার কাছ থেকে সায়েন্টিফিক ব্যাপারগুলো জানবো। তবে এই পাশটা তো দেখলাম, পেছনে দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর রং আপা, আমি আর তর্স হইতে পারছি না, সেখানে গিয়ে বাকিটা শুনবো। চলুন এপার দিয়ে বের হই। আপা,
আপা এখানেও তো আরো রং, কি সুন্দর লাগছে। এখানে অরেঞ্জিশ পিঙ্ক আছে, একদম বেবি পিঙ্ক আছে, ওরে বাবা, এটা তো সেই বেবি পিঙ্ক, খুব সুন্দর। বেশিরভাগ মেয়ের পছন্দের কালার। আচ্ছা, কৃষকরা কিভাবে আসলে কর্মটা সিলেক্ট করবে, কিভাবে চাষ করবে, এই বিষয়টা একটু বিস্তারিত যদি বলতেন। প্রথম কথা হচ্ছে আমাদের এই ভ্যারাইটিগুলো রিলিজ হওয়ার পরে আমরা কিছু সিলেক্টেড কৃষককে আমরা কর্ম দিব। তো তারা করবে কি, তারা তো কর্ম থেকে ফুল উৎপাদন করবে। এবং কর্মটা কি আপা? আচ্ছা, আমরা যদি কর্ম বলি, যদি ওইটা এখন আমি একটু উঠে দেখাতে পারি একটা গাছ, এই যে বিষয়টা দেখছেন না, এখানে কিন্তু আমরা ফুলটা কাটা হয়ে গেছে, মানে এটা কাটার উপযুক্ত হয়ে গেছে, আমরা ফুলটা কেটে ফেলছি এবং এতগুলো পাতা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব একটা রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু ফুলটা কাটার পর এই যে কর্মটা বড় হবে না। আর আমরা যদি এখানে একটু ছোট করে দেখাই, যে এখানে দেখেন এই যে বিষয়টা আছে না, এটা কিন্তু মা কর্ম, মানে মাদার কর্ম। এই যে একদম এই যে দেখেন, এটা মা, এটা মা ছিল, এখন মা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, দর্শকদের জানার সুবিধার্থে একটু বলে রাখি, কৃষকরাও কি পরবর্তী বীজ সংগ্রহের জন্য এইভাবেই কাটবে? হ্যাঁ, আমাদের কৃষকরা কিন্তু এটা ফলো করে, কারণ এই ফুলটা কেটে ফেলবে এবং কিছু পাতা রেখে কাটবে। এবং এই পাতাগুলি কিন্তু, যে আমরা সালোক সংশ্লেষণ যেটা বলি, ফটোসিনথেসিস, এইভাবে খাবার তৈরি করবে। খাবার তৈরি করে সে কিন্তু যে ডাউনওয়ার্ড মুভমেন্ট বলি আমরা, যেহেতু এনার্জিটা এখানে ফুলটা চলে গেছে, ওইটা এই দিক দিয়ে বড় হবে। এটা কিন্তু একটা মডিফাইড স্টেম। এটা ছিল আমার মাদার কর্ম, এটা কিন্তু আমি এত বড় ছিল, এটা দেখেন আস্তে আস্তে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই ডটার কর্মটাকে তৈরি করছে। এটা ডটার কর্ম, এটা মাদার কর্ম। আর পাশে হচ্ছে যে কর্মেল, আমরা যেটা বললাম যে এটা কিন্তু পরবর্তীতে মার্বেল সাইজ হবে। আমি যদি এটা বলি, যে ছোট ছোটগুলা আমরা তো আগে উঠিয়ে ফেলেছি, হ্যাঁ একটু আগে উঠেছে, আরো বড় হবে একটু। আমরা যদি আমরা এই ফুলটা কাটার পর আমরা সাধারণত 55 থেকে 60 দিন রাখি। তো এই 55, আমরা মোটামুটি এটা মনে করেন 10 দিন হয়েছে কাটা হয়েছে, তা আরো একটু সময় পাবে, এটা আরেকটু বড় হবে। আচ্ছা, ফুল কাটার 55 থেকে 60 দিন পর যে হারভেস্ট করছি, এটা কি এই মাটির নিচেই থাকবে? মাটির নিচেই থাকবে। পানি দিতে হবে? হ্যাঁ, হালকা পানি দিতে হয়। এবং আমরা কিছু, যেহেতু এটা মানে কিছু পটাশ সার দিই আমরা এখানে, আর অন্য কোনো সার দিই না, শুধু পটাশ, শুধু এমওপি দিই হালকা। তাও আমরা মনে করেন এই 55 থেকে 60 দিনের মধ্যে আমরা 2 বার দিতে পারি, এর বেশি দরকার নেই। তো হালকা পানি প্রতি সপ্তাহে একবার, হালকা পানি দেওয়ার পর এটা একদম তার রেডি টু হারভেস্ট। আমরা এটাকে উঠার পর আস্তে করে প্রথম দিন কিন্তু আমি এখানে কাটবো আর পাতাটা ফেলে দেব। তারপরে যখন আমি একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো, তখন কিন্তু অটোমেটিক্যালি, আমি কিন্তু এখন এভাবে ছেড়ে কিন্তু এত সুন্দরভাবে আস্তে করে সরে যাবে এটাকে ফেলে দিব, নিজেই আলাদা হয়ে যাবে। আমরা একটু ধরতে হয়, ধরে মা চলে যাবে, কন্যা থাকবে। এই কর্মটা মনে করেন আমরা যদি বলি 2.5 সেন্টিমিটারের বড় হতে হবে আমি যদি ফ্লাওয়ার নিতে চাই। আচ্ছা, মোর দেন 2.5 সেন্টিমিটার। এটা কি আছে? এটা এখনো হয় নাই, এটা 2.5 সেন্টিমিটার হয় না, আরেকটু হবে। তো 2.5 সেন্টিমিটার যেটা হবে, সেটা কিন্তু আমি ফ্লাওয়ারিং সাইজ কর্ম বলতে পারবো। তার মানে একবারে তো কর্মটা কিনলেই হয়ে যাবে কৃষক? হ্যাঁ, কর্মটা আমাদের নিবে, তারপর তারা এটাকে প্রসেস করে, তারা তো এটাকে একটা সাইকেল, কিন্তু তারা কিন্তু এটা চক্রাকারে করতে থাকবে। চক্রাকারে করতে হবে, কারণ আপনার এখান থেকে যখন ফুলটা পেয়ে গেলেন, আপনি কিন্তু কর্মেলগুলোকে রেডি করে ফেলতে পারছেন। এই কারণে কিন্তু কৃষক কি করতে পারে, একদম সাইকেল অনুযায়ী একের পর এক ফুলটা করে ফেলতে পারবে। আচ্ছা, ভবিষ্যৎ সম্ভাবনা একটু যদি বলতেন। গ্ল্যাডিওলাসের ভবিষ্যৎ সম্ভাবনা অবশ্যই ভালো, কারণ যেহেতু আমি বলেছি এটা সারা বছর চাষ করা যায় এবং এটা খুব সহজ। তো কৃষকরা সম্ভাবনা এইভাবে বলবো যে নতুন নতুন কালার যদি আমাদের বাণিজ্যিক ফুল চাষে অ্যাড হয়, যেমন আমরা এগুলো অ্যাড করছি এবং আরও বিদেশ থেকেও কিছু আসছে, সেভাবে কিন্তু আমাদের এই গ্ল্যাডিওলাসের মার্কেটটা সমৃদ্ধ হতে পারে। কোনো চ্যালেঞ্জ কি আছে? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ আমাদের এই গ্ল্যাডিওলাস কিন্তু দেখা যায় যে 4 থেকে 5 বছর যখন আমি একই কর্ম দিয়ে করছি, তখন কিন্তু তার কোয়ালিটি কমতে থাকে। এই বিষয়টা কিন্তু আমাদের অনেকেই চিন্তা করেন না। তো অনেক সময় দেখা যায় আমাদের ফুলের মান ড্রাস্টিক্যালি খারাপ হতে থাকে, পাতা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টাকে আমাদের জন্য সবসময়ই আমরা এই যে ছোট কর্মেল দেখালাম, এইটাকে সিড বিজনেস থেকে ডেভেলপ করতে হবে। আমার একটা সাইকেল তৈরি করতে হবে যে আমি একদিকে কর্ম থেকে ফুল উৎপাদন করব, পাশাপাশি কিন্তু আমি এই যে ছোট ছোট কর্মেল, ওগুলা থেকে আমি কর্ম তৈরি করব। কারণ এই ছোট কর্মেল কিন্তু আপনার ভাইরাস বলেন, যে কোনো প্যাথোজেন বলেন, খুব কম থাকে এর মধ্যে, প্রতিরোধিতা। এই ছোটটা যখন আস্তে আস্তে বড় করব, বড়টা যখন আবার 4-5 বছর আমি ফুল নিব, তখন কিন্তু আবার আমাকে সেই নতুন জেনারেশন নিয়ে আবার কাজ করতে হবে। তার মানে ভুলটা কৃষক কোথায় করে? শুধু কর্মেলটা ফুল ফুটিয়ে যদি আবারও কর্মটাই সংগ্রহ করে, তাহলে কৃষকের ভুল। যদি কর্মেলগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবহার করে বা রেডি করতে থাকে, তাহলে কিন্তু কৃষক অবশ্যই গ্ল্যাডিওলাস করে লাভবান হতে পারে। একদম ঠিক ধরেছেন আপনি। এই ছোট ছোট কর্মেল থেকে আমি আবার কর্ম করব এবং একটা সাইকেল যদি আমি করতে পারি, তবেই আমি বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবো। দারুণ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, পুরো বিষয়টা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন এবং আপনার এই কর্মযাত্রা অনেক শুভ হোক। আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর করে প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ফুল শান্তির, ভালোবাসার এবং অভিজাত্যের প্রতীক, বিশেষ করে গ্ল্যাডিওলাস। যেহেতু চাষ করা খুবই সহজ, সেই সাথে সাথে দামটাও ভালো, বাজারে চাহিদাও বেশি, এ কারণে গ্ল্যাডিওলাস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বছর কৃষক চাষ করতে পারে এবং ভালো একটা দাম পাচ্ছে বাজার থেকে এই গ্ল্যাডিওলাস বিক্রি করে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।